আসসালামু আলাইকুম। মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো এবং আমার এই ক্লাসটির জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছো। এটা আমি বিশ্বাস করি যে তোমরা এই ক্লাসগুলিকে উপভোগ করছো এবং সাথে সাথে লেখাপড়াকেও চালিয়ে নিয়ে যাচ্ছ, কেননা সময়কে গুরুত্ব দিয়ে কাজে লাগানো প্রত্যেকের জন্যই অবশ্য কর্তব্য। তো আসো আমরা এর পরের স্লাইডে প্রবেশ করি। আমার পরিচিতি, আমাকে তোমরা সবাই চিনো। আমি ফারজানা শবনম, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা, মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ। আমাদের আজকের পাঠ করডাটা পর্বে রেপ্টাইলিয়া শ্রেণীর অন্তর্গত টেম্পোরাল ফোসা কি এবং এর ভিত্তিতে সরীসৃপের করোটির শ্রেণীবিন্যাস, টেম্পোরাল ফোসার গুরুত্ব, এই দুইটা কোশ্চেন নিয়ে আজকে আমি আলোচনা করব। তো টেম্পোরাল ফোসা কি, প্রথমেই আমাদের সেটা জানতে হবে যে ফেনেস্ট্রা বা ফোসা এটা ল্যাটিন শব্দ থেকে আগত, যার অর্থ হচ্ছে জানালা। এটা হলো খুলিতে অর্থাৎ মাথার করোটিতে বিদ্যমান একটি ছিদ্র বিশেষ। আর অ্যান্টোরবিটাল ফেনেস্ট্রা, ম্যান্ডিবুলার ফেনেস্ট্রা, কোয়াড্রেন্টোজুগুলার ফেনেস্ট্রা এগুলি সব বিভিন্ন ধরনের ছিদ্র থাকে করোটির অন্তর্গত। সেই করোটির অন্তর্গত ছিদ্রকে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। স্কোয়ামোসাল ফেনেস্ট্রা, এটা স্কোয়ামোসাল বোনের অন্তর্গত, নিচে যে ছিদ্রটি দেখা যায় সেটা স্কোয়ামাস হাড়ের দুই অংশের মধ্যবর্তী ছিদ্র, এবং কিছু কিছু রোডেন্ট জাতীয় প্রাণীতে এটি দেখা যায়। তোমরা জানো যে রোডেন্ট এটা ম্যামালস শ্রেণীর অন্তর্গত একটি গোত্র। এবং টেম্পোরাল ফোসা এটা অ্যামনিওট জাতীয় যে প্রাণী রয়েছে, অর্থাৎ রেপ্টাইলিয়া শ্রেণীর অন্তর্গত যে প্রাণী, সেখানে টেম্পোরাল ফোসা দেখা যায়। এবং প্রাণীর মাথার খুলির বিশেষ বৈশিষ্ট্য, যেখানে টেম্পোরাল হাড়ের দুই পাশে একই আকৃতির দুটো ছিদ্র উপস্থিত থাকে। বিবর্তনের অগ্রগতির উপর ভিত্তি করে একটি প্রাণীর পোস্ট অরবিটাল বা স্কোয়ামাস হাড়ের উপরে ও নিচে দুই জোড়া বা এক জোড়া টেম্পোরাল ফেনেস্ট্রা থাকতে পারে, অথবা কোনো ফেনেস্ট্রা নাও থাকতে পারে। এবং উপরের দিকে টেম্পোরাল ফেনেস্ট্রা বা ফোসাকে সুপ্রাটেম্পোরাল ফেনেস্ট্রা এবং নিচের দিকের টেম্পোরাল ফেনেস্ট্রাকে ইনফ্রাটেম্পোরাল ফেনেস্ট্রা বলে। তাহলে টেম্পোরাল ফোসা বা টেম্পোরাল ফেনেস্ট্রা কি, সেই সম্পর্কে তোমরা অবগত হলে তোমাদের বইতেও এ সম্পর্কিত অনেক তথ্য রয়েছে। তো এটা উইকিপিডিয়ার তথ্য। এবং টেম্পোরাল ফোসার ভিত্তিতে সরীসৃপের করোটির শ্রেণীবিন্যাস করতে গেলে যেটা আমরা পাই যে শারীরবৃত্তীয় পর্যবেক্ষণ অনুযায়ী একে বিপাকীয় ক্রিয়া বৃদ্ধি এবং চোয়ালের মাংসপেশির বৃদ্ধির সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। যে এই টেম্পোরাল ফোসা এটা বিপাকীয় ক্রিয়া বৃদ্ধি এবং চোয়ালের মাংসপেশি বৃদ্ধির সাথে সাথে এই ছিদ্রটাও আস্তে আস্তে বড় হতে থাকে কিংবা থাকে না বলে মনে করা হয়। এবং প্রথম দিককার অ্যামনিওট জাতীয় প্রাণীদের এ ধরনের ছিদ্র ছিল না। তবে বিবর্তনের পরবর্তী ধাপে উন্নতদের মাঝে, যেমন সিনাপসিড জাতীয় প্রাণী, স্তন্যপায়ী অনুরূপ সরীসৃপ এবং ডায়াপসিড জাতীয় প্রাণীর মাঝে অধিকাংশ সরীসৃপ এবং পরবর্তীতে পাখি, এদের মাঝে এই ছিদ্রটা দেখা যেতে থাকে। এবং সময়ের সাথে সাথে ডায়াপসিড জাতীয় প্রাণী ও সিনাপসিড জাতীয় প্রাণীদের টেম্পোরাল ফেনেস্ট্রা আকারে বড় ও উন্নত হয়েছে এবং চোয়ালকে আরো শক্তিশালী এবং মাংসল করার জন্য এটা ব্যবহৃত হয়েছে। ডায়াপসিডদের মাঝে ডাইনোসরদের ফেনেস্ট্রা অনেক বড় আর উন্নত ছিল এবং তাদের পরবর্তী প্রজন্ম পাখিদের ক্ষেত্রে এটি আরো বিশেষায়িত রূপ পায়। স্তন্যপায়ী জাতীয় সিনাপসিডদের একটি মাত্র টেম্পোরাল ফেনেস্ট্রা থাকে, যা অক্ষিগোলকের পেছন ভাগে অবস্থিত। তো এদের শ্রেণীবিন্যাস করতে গেলে টেম্পোরাল ফোসার উপর ভিত্তি করে, অর্থাৎ যাদের টেম্পোরাল ফোসা থাকে না, আবার যাদের একটি থাকে অথবা যাদের একটিও থাকে না, এরকম ভাবে ভাগ করে তাদেরকে মোটামুটি
পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যানাপসিড করোটি, আর একটা হচ্ছে ডায়াপসিড করোটি, সিনাপসিড করোটি, প্যারাপসিড করোটি এবং ইউরিয়াপসিড করোটি। তো অ্যামনিওট জাতীয় প্রাণীদের মধ্যে এখানে যে তথ্যটা দেওয়া আছে যে 4 ধরনের খুলি দেখা যায়, বইতে আছে 5 ধরনের। তো 4 ধরনের মধ্যে তারা বলেছে যে টেম্পোরাল ফেনেস্ট্রার সংখ্যা ও অবস্থান অনুসারে ভাগ করা হয়েছে। এগুলো হলো অ্যানাপসিডা, যেটার কোনো ছিদ্রই থাকে না; সিনাপসিডা, একটি নিচু ছিদ্র অর্থাৎ পোস্ট অরবিটাল ও স্কোয়ামাস হাড়ের নিচে থাকে; ইউরিয়াপসিডা, একটি উঁচু ছিদ্র থাকে, পোস্ট অরবিটাল ও স্কোয়ামাস হাড়ের উপরে থাকে; এবং ইউরিয়াপসিডরা মূলত ডায়াপসিডদের বিবর্তনের ফসল, যেখানে কিছু টেম্পোরাল ফেনেস্ট্রা বিলুপ্ত হয়েছে। ডায়াপসিডা, এখানে 2টি ছিদ্র থাকে এবং বিবর্তনগতভাবে তারা নিম্নোক্তভাবে সম্পর্কিত থাকে, অর্থাৎ অ্যামনিওটা এটার সম্পর্কটা এখানে দেখানো হয়েছে। অ্যানাপসিডা, তাহলে এখানে যে 4টা দেখানো হয়েছে, অ্যানাপসিডা, সিনাপসিডা, ইউরিয়াপসিডা, ডায়াপসিডা। প্যারাপসিডাটাকে এখানে বলা হয়নি, কিন্তু বইতে প্যারাপসিডাকেও এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এখানে অর্থাৎ ইউরিয়াপসিডাকে বলা হয়েছে যে ডায়াপসিডদের বিবর্তনের ফলে ইউরিয়াপসিডা তৈরি হয়েছে। এখন এরা কিভাবে, অর্থাৎ অ্যামনিওটা, এটার শ্রেণী হচ্ছে সিনাপসিডা, বর্গ হচ্ছে থেরাপসিডা, গোত্র ম্যামালিয়া, এটা স্তন্যপায়ী এবং এটা মানে এর শ্রেণীভুক্ত নয়, অর্থাৎ রেপটাইলিয়া শ্রেণীভুক্ত নয়। সরাপসিডা উপশ্রেণী অ্যানাপসিডা, এটাও শ্রেণীভুক্ত নয়। ইউরিয়াপটাইলিয়া উপশ্রেণী ডায়াপসিডা। তো এইভাবে তারা হচ্ছে বিবর্তনের সাথে সম্পর্কিত হয়েছে। তো এখানে স্কাল টাইপকে দেখা যাচ্ছে অ্যানাপসিডা, যেখানে কোনো ফোসা বা ফোকর নেই, এটা অ্যানাপসিড প্রাণী। ডায়াপসিডা, এখানে যে 2টা ফোকর বিশিষ্ট, 2টা ছিদ্র বিশিষ্ট। সিনাপসিডা যেটা বলা হয়েছে যে এই ধরনের করোটির প্রতি পার্শ্বের টেম্পোরাল অঞ্চলে একটি করে টেম্পোরাল ফোসা থাকে, প্রতি পার্শ্বের করোটি অঞ্চলে একটি করে টেম্পোরাল ফোসা থাকে এবং প্রতিটি টেম্পোরাল ফোসা চোখের নিচে অবস্থান করে, অর্থাৎ এই যে চোখের ছিদ্র এবং সেটার নিচে অবস্থান করে সিনাপসিডার ছিদ্রটা, আর ডায়াপসিডা 2টি ছিদ্র অবস্থান করে এবং অ্যানাপসিডাতে কোনো ছিদ্র নেই। তো এখানে অস্থিগুলোকে চেনানোর চেষ্টা করা হয়েছে, কেননা ছিদ্রটা ঠিক কোন জায়গায় সেটা বোঝার জন্য অস্থিগুলি জানা দরকার, চেনা দরকার। এটা স্কোয়ামাসাল অস্থি, এটা পোস্ট অরবিটাল চোখের পাশে, এটা জগুলার, অ্যাঙ্গুলার অস্থি, ডেন্টারি ম্যাক্সিলা, এটি ডেন্টারি ম্যাক্সিলা নিচের এটি, এবং এটা সাব অপারকুলার, এবং এটা অপারকুলাম, সাব ম্যান্ডিবুলার, এটা হচ্ছে কোয়াড্রোজগুলার অস্থি। এরকম অস্থিগুলি চেনা দরকার। এবং অ্যানাপসিডা, এটা ল্যাক অফ টেম্পোরাল ফোসা, ডায়াপসিডা 2 টেম্পোরাল ফোসা, 1 ডরসাল অ্যান্ড 1 ভেন্ট্রাল, এই যে একটা পৃষ্ঠীয় দিকে আর একটা অঙ্কীয় দিকে, এবং সিনাপসিডা সিঙ্গেল, একটি মাত্র, এবং লোয়ার টেম্পোরাল ফোসা, এখানে আর একটা দেখা যাচ্ছে, এটা কিন্তু চোখের ছিদ্র। আচ্ছা, একই জিনিস এখানে দেখানো হয়েছে, আমরা এরকম স্লাইডের পরেও আরো দেখব। তো অ্যানাপসিড স্কাল, এটা কোথায় পাওয়া যায় এটা সম্পর্কে আমরা এখন জানি। এটা দেখা যায় হচ্ছে কটিলোসোরিয়া অ্যান্ড কেলোনিয়া নামক প্রাণীতে অ্যানাপসিড স্কাল দেখা যায়, অর্থাৎ বিভিন্ন ধরনের কচ্ছপ জাতীয় প্রাণীতে আমরা অ্যানাপসিড স্কাল দেখে থাকি। এরা মোস্ট প্রিমিটিভ টাইপ, মানে খুবই প্রাচীন, এরা প্রিমিটিভ। এবং ল্যাবিরিনথোডন, অ্যামফিবিয়ান্স অ্যান্ড প্রিমিটিভ রেপটাইলস অর্থাৎ সিমোরিয়া, এরা আদিমতম রেপটাইলিয়ার উদাহরণ। এবং ল্যাবিরিনথোডন অ্যামফিবিয়ানের একটা গোত্র।
এবং অ্যানাপসিড ফার্স্ট রেপটাইলস অ্যাপিয়ার্ড ইন কার্বনিফেরাস পিরিয়ড, কার্বনিফেরাস যুগে, অর্থাৎ এটা খ্রিস্টপূর্ব 345 থেকে 280 মিলিয়ন ইয়ার অ্যাগোতে অ্যানাপসিড স্কাল দেখা যায়। এবং অ্যানাপসিড মিনস হচ্ছে উইদাউট আর্থ, অর্থাৎ কোনো রকম গর্ত থাকে না, এবং মিনিং দ্যাট সেটার অর্থ হচ্ছে দে হ্যাভ নো ফেনেস্ট্রা ইন দেয়ার স্কাল, অর্থাৎ কোনো স্কালে কোনো ছিদ্র বা ফেনেস্ট্রা থাকে না। The Anapsid was first represented by small herbivorous procolophonids and the much larger herbivorous Pariesaurus, অর্থাৎ এরা হচ্ছে প্রথম, এটা তৃণভোজী যে প্রোকোলোফনিডিস একটা গোত্র, এটা হচ্ছে রেপটাইলিয়ার একটা গোত্র, অর্থাৎ তৃণভোজী প্রোকোলোফনিডিস, এবং তার চেয়েও যে বড় সেটা হচ্ছে তৃণভোজী প্যারিওসেরাসের, এরা হচ্ছে রিপ্রেজেন্টেড করে, অর্থাৎ এদের প্রকাশ করে এই অ্যানাপসিড স্কালধারী প্রাণীরা। এটা হচ্ছে এই প্রোকোলোফনিডিস এবং প্যারিওসোরাসের প্রতিনিধিত্ব করে। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এদের কোনো ছিদ্র নাই, এটা অরবিট অর্থাৎ চোখের ছিদ্র, এটা ন্যাজাল ক্যাভাইটি, আর এটা ফ্রন্টাল অস্থি, সুপ্রা অরবিটাল, পোস্ট অরবিটাল, এটা স্কোয়ামাসাল অস্থি, এবং ক্যালিওনিয়া এটা হচ্ছে ইনক্লুডেড টার্টেলস, তারপরে টর্টোইস, তারপরে টেরাপিনস অ্যানাপসিড স্কাল, এটা ক্যালিওনিয়ার উদাহরণ। স্মল হেড অ্যান্ড এডেন্টেড জ, লেস ওয়েট, এবং নেক ক্যান বেয়ার ওয়েট, অর্থাৎ এদের মাথা ছোট থাকে এবং এদের জগুলি অর্থাৎ মাড়িগুলি দাঁত থাকে না ওরকম ভাবে, এটাকে বলে হচ্ছে এডেন্টেড, যেগুলির চোয়ালে ওইভাবে দাঁত দেখা যায় না, এবং লেস ওয়েটও কম থাকে খুলির, এবং নেক ক্যান বেয়ার ওয়েট, এবং ঘাড়টা তাদের ভার বহন করতে পারে। এখন ইউরিয়াপসিড স্কালের আমরা কি বুঝি? ইউরিয়াপসিড স্কাল বলতে এটা ফাউন্ড ইন প্লিসিওসোরাস, এটা এই প্রাণীগুলিতে, এই গোত্রের প্রাণীগুলিতে ইউরিয়াপসিড স্কাল দেখা যায়। এবং আমরা আগেই বলেছি যে ডায়াপসিড আর বিবর্তনের ফলে ইউরিয়াপসিড এসেছে বলে ধারণা করা হয়, এবং ইউরিয়াপসিড মানে হচ্ছে ওয়াইড আর্চ, অর্থাৎ প্রশস্ত গর্ত থাকবে, এবং দে হ্যাভ ওয়ান ফেনেস্ট্রা হাই অন বোথ সাইড অফ দ্য স্কাল, অর্থাৎ তাদের একটা ছিদ্র থাকবে যেটা বেশ উঁচু, এবং অথবা বোথ সাইড অন দ্য স্কাল, অথবা স্কালের উভয় সাইডেই থাকবে, এবং দ্য ইউরিয়াপসিড আর represented by marine reptiles such as the Ichthyosaurus, Plesiosaurus, and Placodons, which are all completely extinct group. অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরা সামুদ্রিক যে রেপটাইল রয়েছে সেগুলির প্রতিনিধিত্ব করে ইউরিয়াপসিডরা, এবং তার মধ্যে যে প্রাণীগুলি রয়েছে অর্থাৎ ইকথায়োসোরাস রয়েছে, প্লিসিওসোরাস রয়েছে, প্ল্যাকোডন্টস রয়েছে, এবং হুইচ আর এখন পুরাপুরি ভাবেই বিলুপ্ত প্রাণী। আর the ইউরিয়াপসিড arose from the ডায়াপসিড which had two fenestra, অর্থাৎ এটা ডায়াপসিড থেকে উৎপত্তি লাভ করেছে যেখানে দুইটা ফেনেস্ট্রা থাকে, বাট এটা স্কেলড ওয়ান অফ দ্য ওপেনিং টু স্ট্রেন্ডেড দেয়ার স্কাল ফর লাইফ আপ আন্ডার ওয়াটার, অর্থাৎ তাদের যে আঁশগুলি থাকে এবং সেটা সোজাসুজি ভাবে ওপেনিং হয়, এবং তাদের স্কাল হচ্ছে পানির নিচে থাকার উপযোগী হয়ে বেড়ে ওঠে। এবং প্লিসিওসোরাস ওয়াজ অ্যাকোয়াটিক জায়ান্ট রেপটাইল উইথ এ লং নেক
স্মল স্কাল অ্যান্ড ফিশ ইটিং জস, অর্থাৎ প্লিসিওসোরাসের এরা পানির হচ্ছে খুব বড় আকারের রেপটাইল এবং তাদের খুব লম্বা ঘাড় থাকবে এবং স্মল করোটি থাকবে এবং এরা মাছ খেয়ে জীবন ধারণ করার উপযোগী চোয়াল থাকবে এবং ইটস লিম্বস ওয়্যার মডিফাইড ইনটু প্যাডেল ফর সুইমিং অ্যান্ড দেয়ার ওয়াজ নো টেইল ফিন বাট এ স্মল টেইল। মানে তাদের লিম্বগুলি হচ্ছে প্যাডেলের মতো, তোমরা প্যাডেল দেখেছো সাইকেলে, রিক্সায়, সেই প্যাডেলে মডিফাইড হয়ে যায় লিম্বগুলি যাতে তারা সাঁতার কাটতে পারে এবং দেয়ার ওয়াজ নো টেইল ফিন, তাদের কোনো টেইল ফিন থাকে না, অর্থাৎ পুচ্ছ পাখনা থাকে না, বাট এ স্মল টেইল থাকে। এবং স্কাল হ্যাড এ সিঙ্গেল পেয়ার অফ টেম্পোরাল ভ্যাকুইটিস বর্ডার্ড বাই প্যারাইটাল, পোস্ট অরবিটাল অ্যান্ড স্কোয়ামাসাল বোনস। এবং স্কাল কি করে, এটা স্কালের অর্থাৎ করটির সিঙ্গেল জোড়ায় এটা টেম্পোরাল ভ্যাকুইটিস খালি জায়গা, টেম্পোরাল যে খালি জায়গায় সেটা উপরের যে খালি জায়গাটা সেটা আবৃত থাকে প্যারাইটাল অস্থি দ্বারা, পোস্ট অরবিটাল অস্থি দ্বারা এবং স্কোয়ামাসাল অস্থি দ্বারা আবৃত থাকে, বর্ডার্ড হয়ে থাকে আর কি। আর ম্যাক্সিলা অ্যান্ড প্রি ম্যাক্সিলা হ্যাড শার্প টিথ ফর ফিশ ক্যাচিং, অর্থাৎ এর যে ম্যাক্সিলা এবং প্রি ম্যাক্সিলা রয়েছে সেখানে তীক্ষ্ণ দাঁত থাকে মাছ ধরার জন্য। আমরা এখানে দেখতে পাচ্ছি টেম্পোরাল ওপেনিং, প্যারাইটাল যে অস্থিটা, স্কোয়ামাসাল অস্থিটা এবং পোস্ট অরবিটাল অস্থিটা, ইউরিয়াপসিডার স্কালটা আমরা দেখতে পাচ্ছি। প্যারাপসিড স্কাল ফাউন্ড ইন ইকথিওসোরাসে এটা দেখা যায় প্যারাপসিড স্কালটা। দিস টাইপ অফ স্কাল ইনভলভড ইন ইকথিওসোরাস হুইচ ইনক্লুডেড ডলফিন লাইক অ্যাকোয়াটিক রেপটাইলস and preyed upon fishes or other aquatic animal। এটা হচ্ছে ইকথিওসিস প্রাণীরা এই ধরনের স্কাল বহন করে থাকে এবং এটা ডলফিনের মতো জলজ সরীসৃপ এবং এটা হচ্ছে মাছের উপর এরা জীবন ধারণ করে, or other aquatic animal অথবা অন্যান্য জলজ প্রাণীর উপর এরা নির্ভরশীল। This skull had only one pair of temporal vacuities এবং সেটা এই স্কালগুলি এক জোড়া টেম্পোরাল ভ্যাকুইটিস মানে এটা খালি জায়গা, টেম্পোরাল খালি জায়গা থাকে অন দেয়ার আপার সাইড, ঊর্ধ্ব চোয়ালে, এবং গার্ডেড বাই 2 অ্যাডিশনাল বোন, এবং আরো 2টা অতিরিক্ত বোনস থাকে, তাদের নাম হচ্ছে পোস্ট ফ্রন্টাল অ্যান্ড সুপ্রাটেম্পোরাল অস্থি। এই অস্থি দ্বারা তারা গার্ডেড আবৃত থাকে, হুইচ পুশ দ্য পোস্ট অরবিটাল অ্যান্ড স্কোয়ামাসাল বোন টুয়ার্ডস দ্য লোয়ার সাইড, এবং তাদের পোস্ট অরবিটাল এবং স্কোয়ামাসাল বোনস লোয়ার সাইডে থাকে আর কি, ধারণ করে থাকে। এবং দ্য ভ্যাকুইটিস আর গার্ডেড বাই প্যারাইটাল বোন অ্যাফোব, এবং এই যে ভ্যাকুইটিসটা, এই যে খালি জায়গাটা, সেটা প্যারাইটাল বোন দ্বারাও আবৃত হয়ে থাকে। এবং দ্য কন্ডিশন ফাউন্ড ইন ইকথিওসোরাস অ্যান্ড ডিস্টিংগুইশড ফ্রম দ্য Euryapsid condition because their temporal fenestra are only bordered by the parietal, postfrontal and supratemporal এই অস্থিগুলি, মানে এই যে অবস্থাটা এটা ইকথিওসোরাসে দেখা যায় এবং এই ইউরিয়াপসিড কন্ডিশনটাও এখানে প্রকাশ হয়ে পড়ে বিকজ দে আর টেম্পোরাল ফেনেস্ট্রা, কারণ তাদের যে টেম্পোরাল ফেনেস্ট্রাটা সেটা বর্ডার থাকে, সেটা বর্ডার্ড হয়ে থাকে শুধুমাত্র প্যারাইটাল, পোস্টফ্রন্টাল অ্যান্ড সুপ্রাটেম্পোরাল অস্থি দ্বারা বর্ডার্ড হয়ে থাকে। তো দিস কন্ডিশন হ্যাড বিন কল্ড প্যারাপসিড, এবং এটাকেই প্যারাপসিড অবস্থা বলে, বাট ইট অনলি রিপ্রেজেন্টেড এ মাইনর ভেরিয়েশন ফ্রম দ্য ইউরিয়াপসিড প্যাটার্ন, অর্থাৎ এটা খুবই মানে মাইনর পার্থক্য, ইউরিয়াপসিড প্যাটার্ন থেকে খুব মাইনর পার্থক্যে
পার্থক্য থাকে আর কি, খুব বেশি যে পার্থক্য থাকে এমনটা না, ইউরিয়াপসিডের মতোই অনেকটা, এই জন্য অনেক ক্ষেত্রে প্যারাপসিডটাকে অ্যাভয়েড করা হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রাটেম্পোরাল স্কোয়ামাসাল পোস্ট অরবিটাল পোস্ট ফ্রন্টাল অস্থি দ্বারা এটা আবৃত থাকে। আচ্ছা, আমরা এতক্ষণ প্যারাসিট স্কালটা দেখছিলাম, এখন আমরা এর পরের স্লাইডে যাই। ডায়াপসিড স্কাল, এটা হচ্ছে ফাউন্ড স্ফেনোডন, তারপরে স্নেকস, তারপরে লিজার্ড, ক্রোকোডাইলস এন্ড ডাইনোসরে দেখা যায়। এবং দিস টাইপ অফ স্কাল হ্যাজ টু টেম্পোরাল ভ্যাকুইটিস অন দেয়ার সাইড, অন আইদার সাইড অফ দ্য স্কাল, অর্থাৎ স্কালের দুই সাইডেই দুইটা ভ্যাকুইটিস থাকবে, দুইটা ছিদ্র থাকবে। দ্য সুপেরিয়র টেম্পোরাল ভ্যাকুইটিস ইজ সারাউন্ডেড বাই প্যারাইটাল অ্যাভোভ অ্যান্ড পোস্ট অরবিটাল অ্যান্ড স্কোয়ামাসাল বিলো, অর্থাৎ যেটা উপরের যে টেম্পোরাল ভ্যাকুইটি, টেম্পোরাল ছিদ্র, সেটা প্যারাইটাল অস্থির উপরে পোস্ট অরবিটাল এবং নিচে স্কোয়ামাসাল অস্থি থাকে। এবং দ্য ইনফেরিয়র টেম্পোরাল ভ্যাকুইটিস আর গার্ডেড বাই দ্য পোস্ট অরবিটাল অ্যান্ড স্কোয়ামাসাল অ্যাভোভ অ্যান্ড জগুলার অ্যান্ড কোয়াড্রোজগুলার বিলো, অর্থাৎ এটা যে ইনফেরিয়র টেম্পোরাল যে ছিদ্রটা থাকে সেটা পোস্ট অরবিটাল এবং স্কোয়ামাসাল উপরে থাকে এবং জগুলার এবং কোয়াড্রোজগুলার নিচে থাকে। এবং এই টাইপের যে স্কালগুলি আছে সেটা ইজ is lighter and has more space for the attachment of jaw muscle, অর্থাৎ jaw muscle মাড়ির যে মাসলস আছে সেখানে অ্যাটাচমেন্টের জন্য বেশ জায়গা থাকে। এবং এইটা দেখা যায় হচ্ছে লার্জ নাম্বার অফ লিভিং রেপটাইল অ্যান্ড অলসো ইন এক্সটিংক্ট ডাইনোসর, এবং বেশিরভাগ রেপটাইলসদেরই এই ধরনের করটি দেখা যায়, এবং বিলুপ্ত যে ডাইনোসর তাদেরও এই ধরনের করটি ছিল। এবং ডাইনোসর অ্যান্ড ক্রোকোডাইলস অলসো হ্যাভ এ পেয়ার অফ প্রি-অরবিটাল ভ্যাকুইটিস অ্যান্টেরিয়র টু দ্য আই অরবিটস, অর্থাৎ এদের ডাইনোসর এবং ক্রোকোডাইলদের আর একটা হচ্ছে অলসো হ্যাভ এ পেয়ার, আর এক জোড়া প্রি অরবিটাল ভ্যাকুইটি থাকে, প্রি অরবিটাল ভ্যাকুইটি অর্থাৎ প্রি অরবিটাল ছিদ্র থাকে অ্যান্টেরিয়র টু দ্য আই অরবিট, অর্থাৎ চোখ অরবিটের উপরের দিকে। এই যে এখানে দেখা যাচ্ছে যে সুপ্রাটেম্পোরাল ফোসা, স্কোয়ামাসাল এবং ইনফ্রাটেম্পোরাল ফোসা, এই যে দুইটা ছিদ্রকে দেখা যাচ্ছে। এবং এখানে যে আই অরবিটটা সেটাকেও দেখা যাচ্ছে, এটা ডায়াপসিড স্কালের ছবি। এবং সিনাপসিড স্কাল, এটা হচ্ছে এই ধরনের স্কালগুলি ডিমিট্রোডন এবং ম্যামাল লাইক থেরাপসিড রেপটাইলে এটা দেখা যায়। এবং ইন দিস দেয়ার ওয়াজ অনলি ওয়ান ইনফেরিয়র টেম্পোরাল ভ্যাকুইটি, এবং একটাই হচ্ছে ইনফেরিয়র টেম্পোরাল ভ্যাকুইটি থাকে অন ইচ সাইড অফ দ্য স্কাল, অর্থাৎ স্কালের প্রত্যেক পাশে থাকবে, বাট ইট ওয়াজ গার্ডেড বাই পোস্ট অরবিটাল অ্যান্ড স্কোয়ামাসাল বোন, পোস্ট অরবিটাল এবং স্কোয়ামাসাল বোন দ্বারা আবৃত থাকবে। এবং অ্যাভোভ বোন উপরের দিকে থাকবে এবং জগুলার অ্যান্ড কোয়াড্রোজগুলার বোন নিচের দিকে থাকবে। সিনাপসিড মিনস টুগেদার আর্চ, অর্থাৎ সিনাপসিড মানে হচ্ছে দুইটা ছিদ্রকে একত্রিত করা। এবং সিনাপসিড ওয়ার দ্য ডমিনেন্ট land vertebrates from the late Carboniferous period, অর্থাৎ এই সিনাপসিড যখন আবির্ভাব হয় তখন হচ্ছে কার্বনিফেরাস যুগের একদম শেষের দিকে, অর্থাৎ 280 থেকে 230 মিলিয়ন ইয়ার্স অ্যাগো যে কার্বনিফেরাস যুগ সেটার নিচের দিকে। এবং তখন ল্যান্ড ভার্টিব্রেটদের আবির্ভাব অলরেডি হতে চলেছে। এবং টু দ্য এন্ড অফ ট্রায়াসিক পিরিয়ড ইয়ার অ্যাগো, অর্থাৎ ট্রায়াসিক পিরিয়ডের শেষে কার্বনিফেরাস যুগের প্রথম দিকে এদের উৎপত্তি। এবং অলদো দ্য সিনাপসিড
reptiles they later gave rise to mammals, অর্থাৎ সিনাপসিড যুগের পরেই ম্যামালসের আবির্ভাব ঘটে বলে ধারণা করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনফিরিয়র যে ভ্যাকুইটিসটা, অর্থাৎ এই টেম্পোরাল ফোসাটাকে আমরা দেখতে পাচ্ছি, এটা স্কোয়ামাসাল এবং টেম্পোরাল স্কোয়ামাসাল অস্থি এবং পোস্ট অরবিটাল অস্থির একেবারে নিচের দিকে এই ছিদ্রটা অবস্থান করে, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই হচ্ছে বিভিন্ন ধরনের রেপটাইলস, এরা রেপটাইলের প্রতিনিধিত্ব করে এবং যে 4 থেকে 5 ধরনের করটির কথা বললাম, সেই 5 ধরনের করটি এরা বহন করে থাকে। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে অ্যানাপসিড স্কাল, এই যে টর্টোইসরা অ্যানাপসিড স্কাল এর বাহক, তারপরে ডায়াপসিড স্কালের বাহক, এই যে এখানে এভিস থেকে শুরু করে বাকি লিজার্ড, ডায়াপসিডের শাখা, লিজার্ড, স্নেক, ক্রোকোডাইল, এবং এরা এক্সটিংক্ট হয়ে গেছে, এরা হচ্ছে প্রিসিওসোরাস এই প্রাণীগুলি, এদেরকে দেখা যায় না, এরা বিলুপ্ত। এখন আমরা টেম্পোরাল ফোসার গুরুত্ব সম্পর্কে জানবো, যে উন্নত মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে শুধুমাত্র সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণীর করটিতে টেম্পোরাল ফোসা বিদ্যমান। বিভিন্ন বিলুপ্ত ও জীবিত সরীসৃপ প্রাণীতে ফোসা বা ফোকরের সংখ্যা ও অবস্থানে ভিন্নতা দেখা দেয়, তাই টেম্পোরাল ফোসার তাৎপর্য বা গুরুত্ব এটা বেশ উল্লেখযোগ্য। এটার গুরুত্ব হচ্ছে শ্রেণীবিন্যাসের ভিত্তি হিসাবে, বিবর্তনের প্রমাণ হিসাবে এবং পেশি সংযুক্তির স্থান হিসেবে টেম্পোরাল ফোসার অত্যন্ত গুরুত্ব রয়েছে। এবং শ্রেণীবিন্যাসের ভিত্তি হিসাবে সে কিভাবে গুরুত্ব বহন করে এটা সম্পর্কে আমি একটু বলতে চাচ্ছি, যে সরীসৃপ প্রাণীর করটিতে বিদ্যমান টেম্পোরাল ফোসার উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে আমরা করটির শ্রেণীবিন্যাস করতে পারি। রেপটাইলদের শ্রেণীবিন্যাস করা হয়েছে এই করটির ছিদ্রের উপর ভিত্তি করে। তাহলে টেম্পোরাল ফোসার বিরাট গুরুত্ব রয়েছে, আমরা একটু আগেই সেটা আমরা পড়ে ফেললাম। বিবর্তনের প্রমাণ হিসাবে, অর্থাৎ টেম্পোরাল ফোসা বিবর্তনের সপক্ষে প্রমাণ দেয় যে আদিম যে সরীসৃপ যেমন অ্যানাপসিড, তাদের কোনো ছিদ্র ছিল না, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে ছিদ্র বাড়তে থাকে এবং সিনাপসিড যে শ্রেণীতে আমরা বিভক্ত করলাম, তারপরেই সিনাপসিডদের সাথে ম্যামালসের একটা যোগসূত্র পাওয়া গেল। সুতরাং বোঝা যায় যে সিনাপসিডদের সাথে এদের গুরুত্ব রয়েছে। এবং পেশি সংযুক্তির স্থান হিসাবে, যে সরীসৃপদের মস্তিষ্ক তুলনামূলকভাবে ছোট থাকে এবং মস্তিষ্ককে সুরক্ষা প্রদানকারী করটিতে ছিদ্র থাকায় এর ভেতর দিয়ে পেশি প্রসারিত হয়ে চোয়াল সঞ্চালনে সহায়তা করে। তো এই হচ্ছে টেম্পোরাল ফোসার গুরুত্ব। এতক্ষণ আমরা এই সম্পর্কে আলোচনা করলাম। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।